বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী ও ডক্টর ইউনূসকে নিয়ে এবার কঠিন বার্তা দিলেন ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী ডক্টর ইউনূস ও বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কি বার্তা দিলেন সেই ভিডিওটি আজকে দেখানো হবে। সেই সাথে আজকে আরো দেখানো হবে বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীকে নিয়ে পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলো দেখানো হবে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর সেখানে আজকে আমরা দেখব ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী ও ডক্টর ইউনূসকে নিয়ে কি বার্তা দিলেন। বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে কি বললেন ভারতীয় সেনাপ্রধান। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আগে যে মতামত ব্যক্ত করেছিলেন, আবারও সেই একই মত পেশ করলেন। তিনি বললেন যে সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। গতকাল শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে এনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেছেন তাদের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অধিবেশন চলাকালীন সেনাবাহিনীর প্রস্তুতি, চলমান সংঘাত থেকে শিক্ষা, বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কের বিষয়ে জবাব দেন ভারতের সেনাপ্রধান। প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে দ্বিবেদী বলেন, দ্বিতীয়ত আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন তা হচ্ছে সহযোগিতা বা আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ইঙ্গিত দেওয়া প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে দ্বিবেদী বলেন, আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ, এখানে তিনি পাকিস্তানকে ইঙ্গিত করেছেন। সেই নির্দিষ্ট দেশটি বলতে তিনি পাকিস্তানকে বোঝাতে চেয়েছেন। তাদের আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। অর্থাৎ পাকিস্তানের সাথে প্রতিবেশী, ভারতের প্রতিবেশী যে কোনো দেশের সাথে সম্পর্ক রয়েছে, এটি ভালো দিক নয়, এটি উদ্বেগের বিষয়। উদ্বিগ্ন হওয়া উচিত বলে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছেন। আমি এ বিষয়ে উদ্বিগ্ন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকে ব্যবহার করা হতে পারে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলেন, বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তড়িৎ সিদ্ধান্ত হবে। একথাও বলে রাখলেন যে বাংলাদেশের ব্যাপারে যদি এখন সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু অত্যন্ত তড়িৎ এবং দ্রুত সিদ্ধান্ত। এবং এর অর্থ কি বোঝায় আপনারাই একটু বিশ্লেষণ করবার চেষ্টা করুন বা চিন্তা করুন যে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। তিনি বলেছেন আসতে পারে, অর্থাৎ যদি সেই ধরনের সরকার আসে, পাকিস্তানপন্থী সরকার যদি আসে, তাহলে সম্পর্কের উন্নয়ন হবে না। আসতে পারে বলতে যদি পাকিস্তান বিরোধী সরকার আসে, বাংলাদেশের পক্ষের সরকার আসে, তাহলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হতে পারে। কেননা আমি এ বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। এ কথা আবারও দৃঢ়ভাবে ব্যক্ত করলেন। আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এড়ানো যায়। ভারতীয় সেনাপ্রধান আবারও পুনর্ব্যক্ত করলেন এর আগে যে কটি বক্তব্য আমরা ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পেয়েছি, প্রত্যেকটিতেই তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে।
যাতে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না হয়, তিনি আবারও পুনর্ব্যক্ত করলেন শনিবারে এবং এ কথাই স্পষ্ট করে বললেন যে বাংলাদেশে সরকার পরিবর্তন হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে পারে, ভালো হতে পারে। অর্থাৎ এর অর্থ কি দাঁড়ায়? মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্বীকৃতি জানানো এক প্রকার, অর্থাৎ অস্বীকৃতি জানানোর মতোই ব্যাপার। মোহাম্মদ ইউনূসের সরকার স্বীকৃতি পাবার মতো সরকার নয়। বাংলাদেশ যখন স্বাধীন হয় প্রথম দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে একটা নতুন সরকার গঠিত হবে, সবার আগে ফোনটা কার আসা উচিত? ভারতের। সেই জায়গায় ফোন দিয়ে স্বীকৃতি জানানো উচিত। যদি বলবেন যে মোহাম্মদ ইউনূসকেও ফোন করেছে, এটি নিয়ম রক্ষার ফোন করেছে, কারণ মোহাম্মদ ইউনূসের পরবর্তী যে অ্যাটিটিউড, ইউনূস সরকারের যে অ্যাটিটিউড, সেটি ভারত বিদ্বেষী, ভারত বিরোধী। অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী আবারও পরিষ্কার করলেন যে মোহাম্মদ ইউনূসের সরকার সরকার নয়, বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে সরকার কাম্য। এটি ভারতের মনোভাব। ভারতের মনোভাব মানে আপনি বোঝেন যে এটি সারা পৃথিবীর মনোভাব। আমি বারবারই একটি কথা বলি যে আপনার বাড়ির সবচেয়ে প্রভাবশালী, কাছের নিকটতম প্রভাবশালী মানুষটিকে, বাংলাদেশের বাড়ির প্রভাবশালী মানুষটি ভারত। সেই প্রভাবশালী মানুষটি যদি আপনাকে গণনায় না নেয়, পৃথিবীর কেউ গণনায় নেবে না। কাজেই ভারতীয় সেনা প্রধানের কণ্ঠ থেকে আবারও উচ্চারিত হলো যে ইউনূস সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা একটি নির্বাচিত সরকার চাই, সেই সরকারের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হবে। কিন্তু সেই সাথে কথাও বলেছেন ইউনূস সরকারের সাথে বিরোধ আছে, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনো বিরোধ নেই, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ভারতের কোনো বিরোধ নেই। সেনাবাহিনীতে থাকতে পারে পাকিস্তানপন্থী একটি জনগোষ্ঠী, থাকতে পারে, কিন্তু টোটাল আমাদের গর্বের সেনাবাহিনীর সাথে ভারতের যে কোনো বিরোধ নেই, এটি উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে আর একবার প্রকাশ করলেন। কাজেই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত, এই প্রত্যাশা যে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, সারা পৃথিবীর সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হলে এই মুহূর্তে নির্বাচনের সময় নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের এক এক উপদেষ্টা এক এক ধরনের তথ্য জানান। কেউ কেউ বলেন যে নির্বাচন 24-এর জুনে হয়ে যাবে, কেউ কেউ বলছেন ডিসেম্বরে হবে, কেউ কেউ আবার আগাম বলছেন আগামী বছরের জুনে হবে। এদিকে আবার আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শুরু থেকেই বলছেন যে 2018-র ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচন হবে। আজকে আমাদের প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বিবিসিতে। সেখানে তিনি বলছেন যে সংস্কার যতটুকু করা সম্ভব এর মধ্যে যদি ঐকমত্যে পৌঁছানো যায় তাহলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে পারে। তবে তিনি আবার বলেছেন এটা আবার হয়তো বা মে জুন বা মার্চ মে জুনের দিকে হয়তো বা এটি এগিয়ে যেতে পারে। আবার নাগরিক পার্টির যিনি আহ্বায়ক তিনি নাহিদ ইসলাম তিনি আবার রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি আবার নির্বাচন সংক্রান্ত ইস্যু নিয়ে বলছেন যে বর্তমান যে পরিস্থিতি বা দেশের যেই অবস্থা, এইসব অবস্থায় এই বছর নির্বাচন পসিবল নয়, নির্বাচনটা নেক্সট ইয়ারের জুনে। এবং এটা নিয়ে প্রচুর আলোচনা চলছে, রাজনৈতিক মহলে প্রচুর সমালোচনা চলছে এবং সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে সরকার কি আদৌ নির্বাচন দেবে বা নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষ কতদিন সময় দেবে। সময় দিতেও যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকতো, অবস্থা যেরকম দেখতে পাচ্ছি আমরা, সরকারের অনেক কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকার হয়তো চেষ্টা করছে, তারা বলছেন আমরা ফলাফল দেখতে পাচ্ছি না। যে মব কালচার চলছে, ওকে ধরে মারছে, ওকে ধরে মারছে, এগুলো এখন হয়তো বা বলছেন তারা অনেকেই যারা মব কালচার করছেন, যারা মব ভায়োলেন্স বা মব লিঞ্চিং বা মব জাস্টিস যাই বলেন না কেন, যেটাকে অবশ্যই আমি অপরাধ এবং ভায়োলেন্স মনে করি,
অনেক এখন মনে করছেন যে আওয়ামী লীগের এখন দুঃসময়, আওয়ামী লীগের নেতাকর্মীরা 15 বছর ধরে আমাদেরকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, মেরেছে। এখন আমরা তাদেরকে একেবারেই কয়েকজন মিলে, 100 জন তরুণ মিলে আমরা তাদেরকে একেবারে নাই করে দেই নেতাকে। এই যে যেটা, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অলরেডি হয়ে গেছে, তাই তো ঘটছে দেশে। আওয়ামী লীগ যে কখনো ক্ষমতায় আসবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? এই যে পারস্পরিক দ্বন্দ্ব, হানাহানি, খুনোখুনি, এটাই কি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ? এমন বাংলাদেশে কি আমরা চেয়েছি? আমরা চাইছি? কেউ চায়? আমার মনে হয় না এরকম পারস্পরিক দ্বন্দ্ব, হানাহানি, খুনোখুনির রাজনীতির বাংলাদেশ কেউ আর চায়। সবাই একটি নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যতই সুন্দরভাবে বলেন, আমরা মাঠের সেরকম প্রতিফলন আমরা দেখতে পাই না। কেন পাই না আমি জানি না, এখানে ঘাটতিটা কোথায় আমরা জানি না। নির্বাচন কমিশন বলছে তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করছে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। প্রধান উপদেষ্টা আবার সময়টাকে বাড়াচ্ছেন নেক্সট ইয়ারে। কেন বাড়াচ্ছেন? নির্বাচন নিয়ে কি তাহলে দুরভিসন্ধি কোনো খেলা চলছে? বা বর্তমান সরকারকে যদি সেনাবাহিনী সমর্থন না যোগায় অন্তর্বর্তীকালীন সরকারকে, তাহলে কি সরকার রান করতে পারবে? এমনি সরকার যেভাবে চলছে মনে হয় না কেউ বলবে সরকার খুব সবল অবস্থানে রয়েছে। বরং বিভিন্ন ইস্যুতে সরকারের দুর্বলতা বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে। সরকার নিজে যেটা বলছে মুখে, কার্যক্রম দেখে সেটা মনে হচ্ছে না যে সরকার এটা চাইছে। আপনি যদি মুখে বারংবার বলেন সুন্দর সুন্দর কথা, কাজে যদি আপনি লবডঙ্কা হন, তাহলে মানুষ কিন্তু আপনার ওই মিষ্টি কথায় খুব বেশি দিন ভুলে থাকবে না। এবং এটা কিন্তু খুব ভয়াবহ পরিণতি ডেকে আনবে যদি না সরকার কঠোর হয়, যদি না সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিবিসির সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে বিগত সরকারের উপর তিনি দায় চাপিয়েছেন যে তাদের জন্য দেশের এই অবস্থা। কিন্তু তারা দেশ ছেড়ে চলে গেছে 5ই আগস্ট। আজকে পরের বছরের 6 মার্চ। এই সময়টুকুর মধ্যেও কি আপনারা দেশটাকে বা পরিস্থিতিটাকে নিজেদের দিকে নিয়ে আসতে পারেননি? যদি নিয়ে আসতে না পারেন তাহলে তো আপনাদের দুর্বলতা প্রকাশ পায়। এটা আপনাদের দুর্বলতায় জনগণ কেন ভুগবে? রাজনৈতিক দলগুলো মনে করে বা বিএনপিও মনে করে যে মূলত সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে কেন? সেটা হচ্ছে একমাত্র কারণ যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি যেন নিজেদেরকে গুছিয়ে তোলার সময় পায়। কিন্তু একটি রাজনৈতিক দলকে গুছিয়ে তোলার সময় দেওয়া জন্য কি একটি জাতীয় সংসদ নির্বাচন পেছানো উচিত কোনোভাবে? এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। জনগণ 14, 18, 24 নির্বাচনে ভোট দিতে পারেনি। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, রাজনৈতিক দলগুলো মুখিয়ে রয়েছে। এনসিপি আত্মপ্রকাশ করেছে, তারা যদি নিবন্ধন পায় খুব ভালো, তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, ডিসেম্বর এখন অনেক দেরি আছে। তাদেরকে সময় দেওয়ার জন্য যদি আরো দীর্ঘায়িত করা হয়, এমনিতে দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতি এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কিন্তু বারংবার স্বাধীনতা, সার্বভৌমত্বর যে হুমকি রয়েছে সেই হুমকির দিকে তিনি ইঙ্গিত করেছেন বারংবার। তাহলে কি আমরা কোনো ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাব? বা রাজনৈতিক যে দলগুলো রয়েছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, আওয়ামী লীগ তো নাই মাঠে, বিএনপি জামাতকে ছাত্রদেরকে এই সময়টুকু দেবে? বা এরকম পরিস্থিতি, সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের গ্রিপে নিয়ে আসতে না পারে, জনগণ তো তাহলে বিক্ষুব্ধ হয়ে উঠবে না? আমি তো আমার নিরাপত্তা চাইবো। আমি যদি রাস্তায় বের হতে ভয় পাই, ভয় নিয়ে মানুষ কয়দিন বাঁচবে? কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণমাধ্যমে তিনি যখন কথা বলেন, একটা কথা তিনি বলেছেন বারংবার যে ভয় নিয়ে বাঁচবো কেন? মানুষ এখন ভয় নিয়ে বাঁচছে। আমিও ভয় পাচ্ছি বের হতে। যিনি এই মুহূর্তে আওয়ামী লীগ পছন্দ করেন তিনিও ভয় পাচ্ছেন, যিনি আওয়ামী লীগ অপছন্দ করেন তিনিও ভয় পাচ্ছেন।
ছিনতাইকারী প্রফেশনাল ছিনতাইকারী যারা, তারা কি আপনাকে আওয়ামী লীগ দেখে আপনাকে ছিনতাই করবে নাকি বিএনপি দেখে ছিনতাই করবে? ৩০০ ফিটের রাজধানী ৩০০ ফিটে একজন অভিনেতাকে ধরলো ছিনতাইকারীরা, তাকে চিনতে পেরে তার কাছ থেকে মোবাইলটা নেয়নি। কিন্তু আমরা যারা সাধারণ, আমরা যারা কোনো দলে নই, আমরা যদি ভয় পাই বের হতে, কতদিন আমরা এই ভয়ের মধ্য দিয়ে থাকবো? আর নির্বাচন যদি না দেয় ঠিক মতো, সেনাবাহিনী যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগের মতো, এমনিতেই তারা খুবই নানান বিষয়ে তারা দুর্বল, তারা নিজেরাই বলছেন যে পুলিশ ফাংশন করছে না, অনেক কিছু, সেনাবাহিনীও যদি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় তাদের দিক থেকে, তাহলে জনগণ কি সেই সময়টুকু দেবে বর্তমান সরকারকে, নাকি নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? জানাবেন কমেন্টস বক্সে। অনেক ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণমাধ্যমে তিনি যখন কথা বলেন, একটা কথা তিনি বলেছেন বারংবার, যে ভয় নিয়ে বাঁচব কেন? মানুষ এখন ভয় নিয়ে বাঁচছে। আমিও ভয় পাচ্ছি বের হতে। যিনি এই মুহূর্তে আওয়ামী লীগ পছন্দ করেন তিনিও ভয় পাচ্ছেন, যিনি আওয়ামী লীগ অপছন্দ করেন তিনিও ভয় পাচ্ছেন। ছিনতাইকারী প্রফেশনাল ছিনতাইকারী যারা, তারা কি আপনাকে আওয়ামী লীগ দেখে আপনাকে ছিনতাই করবে নাকি বিএনপি দেখে ছিনতাই করবে? ৩০০ ফিটের রাজধানী ৩০০ ফিটে একজন অভিনেতাকে ধরলো ছিনতাইকারীরা, তাকে চিনতে পেরে তার কাছ থেকে মোবাইলটা নেয়নি। কিন্তু আমরা যারা সাধারণ, আমরা যারা কোনো দলে নই, আমরা যদি ভয় পাই বের হতে, কতদিন আমরা এই ভয়ের মধ্য দিয়ে থাকবো? আর নির্বাচন যদি না দেয় ঠিক মতো, সেনাবাহিনী যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগের মতো, এমনিতেই তারা খুবই নানান বিষয়ে তারা দুর্বল, তারা নিজেরাই বলছেন যে পুলিশ ফাংশন করছে না, অনেক কিছু, সেনাবাহিনীও যদি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় তাদের দিক থেকে, তাহলে জনগণ কি সেই সময়টুকু দেবে বর্তমান সরকারকে, নাকি নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা? এরপর হঠাৎ করে একেবারে হ্যাজাক লাইটের মতো জ্বলে উঠেছিল। জামাতের আমিরের যে চালচলন, কথাবার্তা এবং তাকে কেন্দ্র করে মানুষের যে আকর্ষণ, এটি রীতিমতো রাজনীতির অঙ্গনে বিস্ময় তৈরি করেছিল এবং সবাই ধরে নিয়েছিল যে সম্ভবত জামাত দেশের প্রধান রাজনৈতিক শক্তি হতে চলেছে এবং যারা ক্ষমতায় রয়েছেন তাদের দক্ষিণ হস্ত রূপে জামাত ইতিমধ্যেই যে বিশাল ভূমিকা রেখেছে, এটি জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত এটি মোটামুটি স্পষ্ট ছিল। সরকারের উপর তাদের প্রভাব, এটি ডক্টর ইউনূসের সঙ্গে তাদের যে বৈঠক, এই বৈঠকের সময় আমরা টের পেয়েছি। তারপর ক্যান্টনমেন্টের সঙ্গে তাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মুখে জামাতের নেতার কথা বলতে গিয়ে যে সম্মান, যে মর্যাদা, যে অভিব্যক্তি তিনি ব্যক্ত করেছেন, অর্থাৎ তাকে তিনি যেভাবে আমিরে জামাত বলেছেন, এটি সেনাপ্রধানের বক্তব্যে সাধারণত আসার কথা নয়। আমরা সাধারণত কোনো একটি রাজনৈতিক দলের প্রধান, তাকে সম্বোধন করি অমুক দলের অমুক, বেগম খালেদা জিয়া বিএনপির সভানেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, জামাতের আমির ডাক্তার শফিক বা ডাক্তার শফিকুর রহমান, এটি হলো সচরাচর। কিন্তু যখন আপনি কথা বলতে গেলে সেখানে অতিরিক্ত কোনো বিশেষণ যুক্ত করেন, আপনার কণ্ঠে একটা লালিত্য চলে আসে, চেহারা একটা বিশ্বাস চলে আসে এবং চোখে মুখে একটা, যাকে বলা হয় আত্মবিশ্বাস লক্ষ্য করা যায়, তখন ধরে নেবেন যে আপনার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। তো সেদিক থেকে সেনাপ্রধানের যে বক্তব্য আমিরে জামাত, তা আমিরে জামাত সাধারণত জামায়াতে ইসলামের যারা লোকজন তারা বলেন।
আর আমরা বাইরের লোক যারা আছি তারা জামাতের আমির ডক্টর শফিক এরকম ধরনের কথাবার্তা বলি। এখন সেনাপ্রধান এই যে তাকে আমিরে জামাত বললেন, এটা নিয়ে সবাই সমালোচনা করছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি আমিরে জামাতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাকে খুব সম্মান করেন এবং একটা সময় তিনি শিবির করতেন বা জামাতের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে লোকজন তার সম্পর্কে বিতর্ক করার চেষ্টা করছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমির জামাত বা জামাতের আমির মিস্টার শফিকের সঙ্গে সেনাপ্রধানের বক্তব্য, মানে সেনাপ্রধানের সাক্ষাৎ হওয়ার পূর্বে তিনি সম্ভবত একাধিকবার জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। তো জামাতের শীর্ষ যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা 100 বার কথা বললে সেখানে 90 বার তারা জামাতের আমিরকে এইভাবে কথা বলেন, আমিরে জামাত এটা বলেছেন, আমিরে জামাত এটা বলেছেন। আর নিজেদের মধ্যে তারা যখন জামাতের লোক কথা বলে তখন তারা আমিরে জামাতকে আমিরুল মুমিনিন এই হিসেবে তারা সম্বোধন করেন, মানে একেবারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা খলিফাতুল মুসলিমিনের মতো এইরকম তারা সম্বোধন করেন। এখন এই জিনিসটি সামহাউ সেনাপ্রধান যে একটা ট্রমার মধ্যে ছিলেন সেই জুলাই আগস্ট মাসে, সেই ট্রমার মধ্যে তিনি যে বৈঠকগুলো করেছেন তখন জামাতের আমির বা আমিরে জামাত এই দুটোর মধ্যে তিনি ডিফারেন্ট যে কি ডিফারেন্সটা কতটুক নিয়ে নিতে পারে, অর্থাৎ এখানে ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্স। তো এই জিনিসগুলো সন্ধিগতভাবে, ব্যুৎপত্তিগতভাবে, অর্থগতভাবে করতে পারেননি, ফলে তিনি আমিরে জামাতই বলেছেন যেভাবে তিনি শুনেছেন। এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, কিন্তু তিনি শিবির করেছেন বা তার পরিবার জামাতের রাজনীতির সঙ্গে জড়িত এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তো যেটা বলছিলাম যে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত জামাত একটা ভাইব তুলেছিল যে তারা সব জায়গাতেই একেবারে পবিত্র, ন্যায়পরায়ণ এবং তারা আগামীতে দেশে একটা ইসলামী বিপ্লব ঘটাতে যাচ্ছে এবং সরকার গঠন করতে যাচ্ছে, যে জিনিসটি এখন একেবারে বলতে গেলে শূন্যের কোঠায় নেমে এসেছে। কারণটা কি? কারণটা হলো তাদের সঙ্গে যাদের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক ছিল, যে সম্পর্কটি তারা গত 20-25 বছর ধরে ধীরে ধীরে গড়ে তুলেছেন। অনেক সাংবাদিকের সঙ্গে, অনেক রাজনীতিবিদদের সঙ্গে, এমনকি আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদেরকে তারা নিয়মিত পাঠাতেন, তসবি পাঠাতেন, তাদেরকে জাস্ট নিউট্রাল রাখার জন্য। এভাবে সাংবাদিক, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে তাদের যে দাওয়াতি কার্যক্রম, সেই দাওয়াতি কার্যক্রম তারা চালাতেন। কখনো সুজনের সাক্ষাৎ, কখনো কাউকে খাবারের জন্য দাওয়াত দিতেন, কখনো কাউকে তারা এতটা কাছে নিয়ে বিভিন্ন উপলক্ষে উপহার পাঠাতেন, কখনো কারো বাসায় মেহমান হতেন। এভাবে তারা যে সামাজিক সম্পর্কটি তৈরি করেছিলেন গত 20 বছর ধরে, এই সম্পর্কটি একেবারে জুলাই আগস্ট বিপ্লবের আগে সহানুভূতিতে, প্রেমে, ভালোবাসায় তুঙ্গে ছিল। অনেক মানুষ জামাতের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, অনেকে জামাতকে সমর্থন দিয়েছেন, অনেকে জামাত সম্পর্কে খুবই বিরূপ মনোভাব থাকা সত্ত্বেও নিজেদের চিন্তা চেতনাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এনে জামাতকে একটা করিডোর করে দিয়েছেন। আর অনেকে একেবারে নিদান পক্ষে চুপ থেকেছেন। আওয়ামী লীগের যে সকল লোকের খুব বেশি পদ পদবি দরকার ছিল তারা জামাত নিয়ে গালাগালি করেছেন। এর বাইরে আপনি তোফায়েল সাহেবের মুখে, আমর সাহেবের মুখে, সুরঞ্জিত বাবুর মুখে কখনো জামাত নিয়ে একটা বাজে কথা আপনি শুনেননি। এটি যে তারা করেননি, এর পেছনে জামাতের একটা গ্রাউন্ড ওয়ার্ক ছিল এবং এটি জামাতের একটা সফলতাও বটে। তো সেই জিনিসটি এখন বুমেরাং হয়ে গেছে। জামাত এখন পুরো বন্ধুহীন হয়ে পড়েছে। এর কারণ হলো জামাত যেহেতু এখন একটা ভালো জায়গাতে পৌঁছে গিয়েছিল এই সাম্প্রতিক সময়টিতে,
তখন যখনই মানুষ একটা ঈর্ষণীয় জায়গায় পৌঁছে তখন তাদেরকে নিয়ে অনেকে পক্ষে বলে, অনেকে বিপক্ষে বলে, আলোচনা হয়, সমালোচনা হয় এবং সেভাবে জামাত নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। তো জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা অংশ নিজেরা সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে না গিয়ে যারা জামাতের বিরুদ্ধে কথা বলেছেন তাদের চরিত্র হনন করার জন্য, তাদেরকে গালাগাল দেওয়ার জন্য রীতিমতো একেবারে ভাড়া করা লোক লাগিয়ে দিয়েছে দেশে এবং দেশের বাইরে। এরপরে জামাতের কিছু কর্মী এবং সমর্থক রয়েছেন যাদের কোনো কাজই নেই, নামাজ নেই, কালাম নেই, তারপরে শেষে মানে তারা শুধু শিবির করেন আর জামাত করেন আর সারাদিন শুধু ফেসবুক করেন আর ইউটিউব করেন। এদের ব্যক্তিগত জীবন আপনি যদি দেখেন, আপনি কোনো অবস্থাতেই জামাতের যারা প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছেন তাদের আমল, এই আমলের সঙ্গে ওদের আমল মেলাতে পারবেন না। তো এই লোকগুলো সারাদিন ফেসবুকে থাকে, সারাদিন ইউটিউবে থাকে এবং খুঁজে কোথায় জামাতের প্রশংসা করা যায় আর কোথায় জামাতের বিরুদ্ধে যারা লোকজন রয়েছে তাদেরকে শ্রেণীর শত্রু হিসেবে ট্যাগ করে তাদেরকে গালি দেওয়া যায়। ফলে এই গত কয়েক মাসে এরকম ইউটিউব কেন্দ্রিক এবং ফেসবুক কেন্দ্রিক হামদর্দ মানে অতিরিক্ত দরদ যারা দেখিয়েছেন, এরকম জামাত কর্মী, জামাত সমর্থক তাদের কারণে রাজনীতির অঙ্গনে জামাতকে নিয়ে একটা বিরাট ঈর্ষার তৈরি হয়েছে। আবার একই সঙ্গে জামাতে যারা বন্ধু ছিলেন, জামাতে যারা সহানুদ্বয়ী ছিলেন এবং জামাতের জন্য যারা বিভিন্ন সময় ঝুঁকি নিয়েছেন, সেই মানুষগুলোকে দেখা গেল জামাতের শত্রুতে পরিণত করেছেন এরকম কিছু ইউটিউবার এবং কিছু ফেসবুকার। এইগুলো একটা ফলে কি হচ্ছে, জামাত সম্পর্কে একটা সোশ্যাল রেসপেক্ট, অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট যেভাবে ছিল ওটা এখন রীতিমতো মাইনাসে চলে এসেছে। এখন জামাতের একেবারে ভালো ভালো মানুষ সম্পর্কে যারা কখনো কথা বলেননি তারা এখন তাদের সমালোচনা করছেন। খুবই পাওয়ারফুল জায়গা থেকে এই কথাগুলো হচ্ছে। জাস্ট আমি নাম বললাম না, বাংলাদেশের একজন খুব নামকরা টেলিভিশন সঞ্চালক, খুব নামকরা কয়েকজন সাংবাদিক যারা কখনোই জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেনি গত 20 বছর, কিন্তু তারা ইদানিং ভীষণ রকম জামাতের বিরুদ্ধে কথা বলছেন। এর কারণ হলো জামাতের কর্মী সমর্থকরা তাদের যে নর্মাল কর্মকাণ্ড রয়েছেন সেই কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারপর আজে বাজে কথা বলে তাদের মানসিক শান্তি নষ্ট করে দিয়েছে এবং অনেককে টেলিফোনে হুমকি ধামকি দিয়ে গালাগাল করে এই লোকগুলোকে জামাতের বিরুদ্ধে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে। ফলে কি হচ্ছে, যখন এই জামাতের অতীত ইতিহাস টেনে টেনে বিভিন্ন প্রসঙ্গ টেনে টেনে এই 15-20 জন লোক মানুষ দেশে দেশের বাইরে যে কথা বলা শুরু করেছেন, সেই কথার কারণে কি হলো, আপনার এখন এই জামাতের ভাইবটা নেই। আমি দেশের বাইরের একটা উদাহরণ দিই, যেমন ধরুন মুফাসসিল ইসলাম। তো মুফাসসিল ইসলাম কখনোই জামাতের বিরুদ্ধে ওইভাবে বলেননি, কিন্তু এই আগস্ট বিপ্লবের পরে হঠাৎ করে তিনি জামাত বিরোধী হয়ে গেলেন, প্রচণ্ড জামাত বিরোধী হয়ে গেলেন এবং গোলাম আজম সাহেব থেকে শুরু করে গোলাম আজমের ছেলে অন্যান্য যারা রয়েছেন সবাইকে নিয়ে নির্মম এবং নিষ্ঠুর তিনি সমালোচনা শুরু করলেন। তার ভিউ যাই হোক না কেন, তার লেখাপড়ার মান অনেক ঊর্ধ্বে, সব ব্যাপারে তিনি ভালো লেখাপড়া করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমারই ডিপার্টমেন্টের ছাত্র। তো জনাব মুফাজ্জল ইসলাম ভালো পরিবারের, নারায়ণগঞ্জের খুবই ভালো পরিবারের সন্তান, ঢাকার শহরে অভিজাত পরিবার বলতে যাদেরকে বোঝায় সচ্ছল, ওই পরিবারের সন্তান। ফলে এই ঢাকা শহরকে তারা চিনেন, জানেন। তো সেই দিক থেকে ধরেন জামাতের মধ্যে মুফাসসিল ইসলামের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা তার মতো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এরকম লোক আপনি একজনও পাবেন না। জামাতে অনেক ডক্টরেট ডিগ্রি পাবেন, ইসলামিক স্টাডিজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হিস্ট্রি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরকম। কিন্তু ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে,
যেমন ধরেন অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইকোনমিক্স, ল। তো এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে একেবারে খুব ভালো রেজাল্ট করেছেন, প্রথম শ্রেণী পেয়েছেন, তারপরে ছাত্র রাজনীতি করেছেন এবং একই সঙ্গে একটা ভালো পরিবার থেকে আসছেন। ধরেন আপনি ভালো পরিবার থেকে আসেননি, অর্থাৎ দরিদ্র পরিবার থেকে এসেছেন, কিন্তু জামাত করেন, জামাতের ইসলামী ব্যাংকের টাকায় আপনি লেখাপড়া করেছেন, ভালো ছাত্র হয়ে পরবর্তীতে আপনি হয়তো প্রফেশনে কিছুটা ভালো করেছেন, কিন্তু আপনার যে হীনমন্যতা, ছোট মন মানসিকতা এবং দুর্বলতা, এই দুর্বলতা নিয়ে মুফাসসিল ইসলামের মতো লোকদের সামনে দাঁড়াতে পারবেন না, কথাই বলতে পারবেন না। তো এরকম এখন মুফাসসিল এই যে কথাগুলো বলছেন, কেন বলছেন? গিয়ে দেখেন যে অহরহ যারা জামাতের পক্ষে কথাবার্তা বললেন, তারা একে গালাগাল দিয়ে মানে একে একেবারে রীতিমতো মানে খারিজি বানিয়ে দিয়েছে। ফলে এখন তার একটা জিদ হয়ে গেছে, দাঁড়াও, কত ধানে কত চাল, তোমাকে একটু দেখাতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এভাবে আপনি যদি তার কদিন পরে দেখেন যে পিনাকি জামাতের বিরুদ্ধে কথা বলছেন, আমি খুব আশ্চর্য হব না, খুব আশ্চর্য হবে না। এবং এইরকম পিনাকির মতো লোক যদি জামাতের বিরুদ্ধে কথা বলে, ডক্টর ইউনূসের মতো লোকের কথা বলে, একটা যে ভাইব তৈরি হবে, ওর ক্যারিয়ার শেষ। তো এরকম বাংলাদেশে ধরেন পিনাকি যে কাজ করছেন বা মুফাজ্জল ইসলাম যে কাজগুলো করছেন, তাদের কাজের একটা ধরন আছে, প্রকৃতি আছে। কিন্তু বাংলাদেশে বসে যারা কাজ করছেন, সেটা মাসুদ কামাল বলেন, জিল্লুর রহমান সাহেব বলেন, মোস্তফা ফিরোজ বলেন, তারপরে ডাক্তার জাহেদ বলেন, তাদের যতই ভিউ হোক না কেন, এদের একটা লেভেল আছে। একেবারে সিদ্ধান্ত যারা গ্রহণ করে, তারা কিন্তু এদের টকশো দেখেন, এদের কথাবার্তা শুনেন এবং এদের সাথে পারিবারিকভাবে ইন্টারকানেক্টেড। ফলে তারা মানে ধরুন একটা খুব বড় রাজনৈতিক নেতা, পুলিশের একজন কর্তা, সেনাবাহিনীর একজন কর্তা বা একজন বিচারক, কথা সঙ্গে জিজ্ঞেস করলেন যে আচ্ছা অমুক ভাই বলেন তো জামাতের ভবিষ্যৎ কি? সে মুখ দিয়ে বললো যে না, কোনো ভবিষ্যৎ নেই, ও ক্যারিয়ার ওখানে শেষ। 100টা ভিডিও তার পক্ষে করলেও ওই লোকের যাকে বলে আর কোনো লাভ হবে না, যেহেতু জিল্লুর এই কথাটা কানে কানে বলে দিয়েছে যে জামাতের ভাগ্য শেষ। একইভাবে বিএনপির ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। এনিওয়ে, তো এভাবে যাকে বলা হয় সাধারণের মধ্যে এই ইউটিউবার এবং ফেসবুকারদের কারণে জামাতের যে গ্রহণযোগ্যতা ছিল, তারপরে জামাত সম্পর্কে যে একটা মনোভাব ছিল, সেটা বুমেরাং হয়ে গেছে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে অন্যান্য যে সকল সরকারি কর্তারা একটা সময় জামাত সম্পর্কে খুব ভালো চিন্তা ভাবনা করতেন, তাদেরকেও গালাগাল করে, অকথ্য ভাষায় তুই তুকারি করে গালাগাল করে এখন বলতে গেলে জামাতের নাম এরা শুনতে পারেন না। এখন বাইরে থেকে হয়তো দেখা গেল কেউ জামাতের কর্মী বা সমর্থক, তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে গালি দিলেন, কিন্তু ওয়াকারুজ্জামান তো বুঝে গেছেন যে এইগুলো সব জামাতের কর্মী। কাজেই জামাতের আমিরকে সে আর তিনি আগের মতো আমিরে জামাত বলছেন না, নামটাই পর্যন্ত উচ্চারণ করছেন না, দেখা সাক্ষাৎ তো প্রশ্নই আসে না। কাজেই এই যে পাওয়ারের সাথে যে একটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট চলে এসেছে, এটি জামাতের পক্ষে আর এই লায়াবিলিটিস নিয়ে এগোনো সম্ভব নয়। বরং যেটি হচ্ছে, এই গত কয়েক মাসে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডগুলো রাজনৈতিক প্রতিহিংসা হয়ে আগামীতে যারা ক্ষমতায় আসবে, সেটা ছাত্ররাই আসুক। আপনি চিন্তা করুন যে সমন্বয়কদের এখন একটা বিরাট অংশ জামাত বিরোধী বক্তব্য দিচ্ছে, পাকিস্তান বিরোধী বক্তব্য দিচ্ছে। ফলে বাতাস যে আগের মতো প্রবাহিত হচ্ছে না, কিংবা এই রাজপথের অনেক ছোট ছোট দল, মুখে খোঁচা খোঁচা দাড়ি কিন্তু জামাত করে না, কিন্তু তারা জামাতের অর্থে তারা দেখা গেল যে রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুলেছে এবং নিজেদের সংসার চালিয়েছে। সেই মানুষগুলো এখন বিএনপির পক্ষে কথা বলছে, জামাতের পক্ষে কথা বলছে না। এটা অত্যন্ত একটা ভয়াবহ খেলা এবং সেই খেলার মধ্যে জামাত কিন্তু পড়ে গেছে। অথচ যদি সতর্ক হতো, প্রথম দিকে সতর্ক হতো, তাহলে এই ভুল তাদের হতো না। এবং আশ্চর্য ব্যাপার হলো,
এখন জামাত যে ভুলের মধ্যে পড়েছে, এই ভুলে তারা ৭১-এ পড়েছিল, এই ভুলে তারা ৭৬ সনে পড়েছিল। জিয়া রহমান সাহেব তাদেরকে খুব কাছে টেনে নিয়েছিলেন। এখন ওয়াকারুজ্জামান যেভাবে আমিরে জামাত বলে সম্মান প্রদর্শন করেছেন, জিয়া রহমান সাহেবও কিন্তু এইভাবে আমিরে জামাত গোলাম আজমকে কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু ৩ মাসের বেশি লাগেনি তার মোহভঙ্গ হতে। তিনি মানে তাদেরকে দমন করার জন্য আবার তিনি বিকল্প শক্তি মাঠে নামিয়েছিলেন। তো জামাতের কাছে যেভাবে অতীত ইতিহাস আছে, আবার জামাতকে টাইট দেওয়ার জন্য এই বাংলায় কি কি করেছে, সামরিক লোকজন কি করেছে, বেসামরিক আমলাতন্ত্র কি করেছে, রাজনীতিবিদরা কি করেছে, এটাও দলিল দস্তাবেজ রয়ে গেছে। ফলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা কেউ ফিডার খান না, অবোধ শিশু নন। তারা একটু ক্লিক দিয়েই তারা বুঝতে পারবেন যে আসলে জামাতকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেই নিয়ন্ত্রণটা কিন্তু তারা শুরু করে দিয়েছেন। কাজেই জামাত যদি এখন আর রিকভার করতে পারবে না, কিন্তু এখন যেটা করতে পারবে সেটা হলো তারা যদি তাদের এই ধরনের মানে অনেক আসে না যে বেশি চুমু দিতে দিতে শিশুর গাল ফাটিয়ে ফেলে, গাল লাল করে ফেলে, শিশুকে বিষাক্ত করে ফেলে। এই জন্য মানে নবজাতক শিশু বা ২-৩ মাসের শিশু যারা হয় তাদেরকে আসলে চুম্বন করা সায়েন্টিফিক্যালি নিষেধ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখলেন সেটা ভারতের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী ও ডক্টর ইউনূসকে নিয়ে যে বার্তাটি দিয়েছেন তা কিন্তু আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন সাজ্জাদ কাবির ভাইয়ের কাছ থেকে। এই বিষয়টি শোনার পরে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।